আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকটি ছিল ফরিদ ও ফারুক 2023 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1.5 লক্ষ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা আরম্ভ করেন। এই যে জানুয়ারির 1 তারিখে 2 লক্ষ টাকা ও 1.5 লক্ষ টাকা নিয়ে অংশীদারি ব্যবসা আরম্ভ করেন, এই যে 2 লক্ষ টাকা এবং 1.5 লক্ষ টাকাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। এটাকে কি বলা হয়? প্রারম্ভিক মূলধন। অর্থাৎ ফরিদের প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা, ফারুকের প্রারম্ভিক মূলধন ছিল 1,50,000 টাকা। পরবর্তীতে বলা আছে চুক্তি অনুযায়ী ফরিদ মাসে 1,500 টাকা ও ফারুক 1,000 টাকা বেতন পাবে। ফরিদ এবং ফারুক প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ করার জন্য তাদেরকে মাসে মাসে চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হবে। ফরিদকে দেওয়া হবে 1,500 টাকা, ফারুককে দেওয়া হবে কত? 1,000 টাকা করে প্রত্যেক মাসে। ঠিক আছে, যেহেতু অঙ্কটা করবো 12 মাসের, এই জন্য এই যে 1,500 টাকা ইন্টু 12 আবার 1,000 ইন্টু 12 দিতে হবে। ঠিক আছে, পরবর্তীতে বলা আছে মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। এই যে আমাদের প্রারম্ভিক মূলধনগুলো আছে, অর্থাৎ এই মূলধনগুলোর উপরে মূলধনের সুদ ধার্য করতে হবে কত? এই যে 10%। তারপরে আছে ফারুক নেট লাভের উপর 5% কমিশন পাবে। অংশীদার দুইজনের মধ্যে ফারুক নেট লাভের উপর 5% কমিশন পাবে। নেট লাভ হতে বেতন ও মূলধনের সুদ চার্জ করার পরে এবং কমিশন চার্জ করার পূর্বে এই কমিশন ধার্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে বলা হয়েছে ফারুক নেট লাভের উপর 5% কমিশন পাবে। এখন এই যে 5% কমিশন নেট লাভের উপরে বলছে পাবে, কিন্তু পরবর্তীতে আবার দেখো এখানেই বলা আছে, পরপরই বলা আছে নেট লাভ হতে বেতন এবং মূলধনের সুদ চার্জ করার পরে এবং কমিশন চার্জ করার পূর্বে কমিশন ধার্য করতে হবে। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের নেট লাভ একটা থাকবে, এই নেট লাভ থেকে আমাদের কি বাদ দিতে হবে? বেতন এবং মূলধনের সুদ। এই দুইটা আইটেম বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এই টাকার উপরে 5% ধার্য করে ফারুককে কমিশন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে বলা আছে সারা বছরে তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 15,000 টাকা ও 18,000 টাকা। কারবারের প্রয়োজনে বছরের মাঝামাঝি সময়ে ফারুক 25,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে কারবারের প্রয়োজনে বছরের মাঝামাঝি সময়ে ফারুক 25,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছেন। এই যে অতিরিক্ত মূলধনটা এনেছে তার উপরে হাফ বছরের সুদ ধার্য করতে হবে, যেহেতু বছরের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করেছেন। ঠিক আছে, পরবর্তীতে বলা আছে উপরে উল্লিখিত সমন্বয় সাধনের পূর্বে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায়ী নেট মুনাফা ছিল 1,96,000 টাকা। প্রতিষ্ঠানের নেট মুনাফা কত ছিল? 1,96,000 টাকা। পরবর্তীতে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। খ লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, এই যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, এটা যদি আমাদের গ নাম্বারে থাকতো তাহলে কিন্তু আমাদের অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতাম কি এটা সম্পূর্ণ, অর্থাৎ আমরা গ নাম্বারে যে অংশীদারি মূলধন হিসাবটা শিখে এসেছি এটা, কিন্তু এটা যদি লাভ লোকসান আবন্টনের উপরে থাকে, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো অথবা অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত করো, এইগুলো বলা থাকে, এটা হচ্ছে খতিয়ান করার কথা বলা হয়েছে। অর্থাৎ যে যে আইটেম শুধু মূলধনের সাথে সম্পৃক্ত এই আইটেমের খতিয়ানটা করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার কথা। চলো আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধানগুলো দেখে আসি। তো আমরা লিখেছি অংশীদারদের মূলধন হিসাব, এই যে ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ ফরিদের টাকা ফারুকের টাকা, তারিখ বিবরণ ফরিদের টাকা ফারুকের টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে ফার্স্ট অফ অল দেখো আমাদের মূলধন গুলো দেখতে হবে। এই যে জানুয়ারির 1 তারিখে ফরিদ এবং ফারুক নগদ টাকা নিয়ে অংশীদারি ব্যবসা আরম্ভ করেছিল, এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তাহলে এখানে তুমি মূলধন আমরা জানি ক্রেডিট দিকে বসে, এই জন্য তুমি এখানে লিখতে পারো 2023 সাল জানুয়ারির 1 তারিখ। ঠিক আছে, এখানে তুমি কি লিখতে পারো? ব্যালেন্স বিডি। ঠিক আছে, কি লিখতে পারো? ব্যালেন্স বিডি। এই যে আমাদের সর্বপ্রথম ছিল 2 লক্ষ টাকা, এটা ছিল ফরিদের টাকা।
তাহলে তুমি লিখতে পারো এই যে ফরিদ বরাবর 2 লক্ষ টাকা। পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে আমাদের ছিল হচ্ছে এই যে ফারুকের 1.5 লক্ষ টাকা। তাহলে এখানে তুমি ফারুকের ঘরে লিখতে পারো 1,50,000 টাকা। কেন আমি ক্রেডিট দিকে লিখলাম, কারণ হচ্ছে মূলধন সর্বদা আমাদের ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। পরবর্তীতে দেখো এখানে বলা আছে কারবারের প্রয়োজনে বছরের মাঝামাঝি সময়ে ফারুক 25,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। যেহেতু ফারুক আবার নতুন করে মূলধন আনয়ন করেছে, তখন যাবে হয়েছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন তুমি এখানে লিখতে পারো নগদান হিসাব। এখন কথা হচ্ছে এই যে নগদান হিসাব অর্থাৎ মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধনটা কে আনয়ন করেছিল, এই যে ফারুক আনয়ন করেছিল 25,000 টাকা। তাহলে ফারুকের বরাবর তুমি লিখতে পারো এখানে এই যে 25,000 টাকা। এখন তুমি আর কোনো আইটেম নেই, এখন তুমি ব্যালেন্স নামাও। ফরিদের ব্যালেন্স দাঁড়ালো 2 লক্ষ টাকা, আর এখানে ব্যালেন্স দাঁড়ালো 1,75,000 টাকা, 1,75,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডেবিট দিকে কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে। এখন কি করতে হবে, এখানে তুমি 2023 সাল দিয়ে ডিসেম্বরের 31 দিয়ে লিখতে পারো ব্যালেন্স সিডি, ঠিক আছে। যেহেতু এদিকে ব্যালেন্স নেই, তুমি কি লিখতে পারো ব্যালেন্স সিডি। অর্থাৎ এই যে এদিকে আমাদের ব্যালেন্সটা কত ছিল, এই যে 2 লক্ষ টাকা, এটা এখানে সম্পূর্ণই বসাতে হবে 2 লক্ষ টাকা, কারণ ব্যালেন্স মিলানোর জন্য। আর এদিকে আমাদের কত ছিল 1,75,000 টাকা। তাহলে এদিকে আমাদের কি লিখতে হবে, ফারুকের ঘর 1,75,000 টাকা। এখন উভয় দিকে আমাদের ব্যালেন্স মিলে গেল, তুমি লিখতে পারো এই যে এখানে 2 লক্ষ টাকা, এখানে কত 1,75,000 টাকা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে ব্যালেন্সটা তুমি চাইলে পরবর্তীতে এটা ব্যালেন্সটা দেখিয়ে দিতে পারো ডিসেম্বরের 31, পরবর্তীতে কি জানুয়ারির 1 তারিখ। তাহলে এখানে লিখতে পারো 2024 জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি, ঠিক আছে। ব্যালেন্স বিডি কত, এই যে সেম টাকা, এই যে 2 লক্ষ আর 1,75,000, কারণ আমাদের ডেবিট দিকে কোনো ব্যালেন্সই ছিল না। আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আসো খ নাম্বার, আমাদের কি বলেছিল, খ নাম্বারে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। খ, এই যে আমরা একটা গড় কেটে নিয়েছি এবং এখানে বলা আছে ফরিদ এবং ফারুকের লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক, বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অংশীদারি ব্যবসায়ের জন্য যে যে আইটেমগুলো খরচ, এই আইটেম আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে, এবং অংশীদারি ব্যবসায়ের জন্য যে যে আইটেমগুলো আয়, এই আইটেমগুলো ক্রেডিট দিকে বসে। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা যারা করতেছো তারা অবশ্যই জানো, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয় সাধারণত সর্বোচ্চ হলে আমাদের 5টি ব্যয় হয়ে থাকে। কি কি তোমাদেরকে বলেছিলাম, 1 নম্বরে হচ্ছে মূলধনের সুদ, অর্থাৎ অংশীদারগণ যদি প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে থাকে তখন প্রতিষ্ঠানকে অংশীদারদের মূলধনের সুদ দিতে হয়, ঠিক আছে। মূলধন বাবদ অংশীদারদের মূলধনের সুদ দিতে হয়। পরবর্তীতে আছে প্রতিষ্ঠানের বেতন, অর্থাৎ অংশীদারগণ যদি প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ করে থাকে তখন চুক্তি অনুযায়ী অংশীদারগণকে বেতন প্রদান করতে হয়। এটা কারবারের জন্য একটি ব্যয়, এজন্য এটা ডেবিট দিকে বসবে। পরবর্তীতে আছে ঋণের সুদ, অর্থাৎ অংশীদার যদি মূলধন ছাড়াও ঋণ সরবরাহ করে তখন ঋণ বাবদ অংশীদারগণদের মধ্যে কি দিতে হয়, ঋণের সুদ প্রদান করতে হয়। পরবর্তীতে আর কি আছে, পরবর্তীতে আর হচ্ছে তোমার কমিশন। কখনো কখনো যদি প্রতিষ্ঠানে অংশীদারগণকে কমিশন দিতে হয় তাহলে কমিশন অংশীদারি ব্যবসায়ের জন্য একটি ব্যয়, এই জন্য এটা ডেবিট দিকে বসে। পরবর্তীতে প্রতিষ্ঠানে যদি মুনাফা হয় এই মুনাফাগুলো অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, ঠিক আছে। আর আমাদের ডেবিট দিকে কি কি হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় সাধারণত 4টি হয়। 1 নম্বরে হচ্ছে নিট লাভ, উত্তোলনের সুদ, পূর্ণ উত্তোলন, আর যদি প্রতিষ্ঠানে ক্ষতি হয় তাহলে ক্ষতি অংশ। আমি আবারও বলছি, ক্রেডিট দিকে কি কি হয়, নিট লাভ, উত্তোলনের সুদ, পূর্ণ উত্তোলন, নিট লাভ। ডেবিট দিকে কি কি হয়, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, আরেকটা হচ্ছে মুনাফার অংশ। এই 5টি আইটেম হয়। কি কি, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনো কখনো দেখি এই যে এখানে লাভ লোকসান আবন্টন হিসাবে কখনো কখনো অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাব টাইটেলটা হয়। কখন আমরা কোন টাইটেল বসাবো,
যখন আমাদের গ নাম্বারে তোমার বলা থাকবে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো, তাহলে অবশ্যই খ নাম্বারে তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। আর যখন গ নাম্বারে বলা থাকবে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, তখন তোমার অংশীদারদের মূলধন হিসাব এখানে টাইটেল দিতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা সর্বপ্রথম ডেবিট দিকে নিয়ে কাজ করব, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয় কোনগুলো। এই যে অংশীদারদের চলতি হিসাব আমরা লিখলাম, অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিয়ে লিখলাম মূলধনের সুদ। মূলধনের সুদ এখানে ফরিদ এবং ফারুক আমাদের মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে ধরো ফরিদ, ঠিক আছে। এখন তুমি প্রশ্নের দিকে একটু তাকাও। ফরিদের প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা। ফরিদের প্রারম্ভিক মূলধন ছিল কত? 2 লক্ষ টাকা। ইনটু হচ্ছে কত পার্সেন্ট সুদ দিতে হবে বলেছিল। এই যে মূলধনের উপরে 10% সুদ ধার্য করতে হবে, 10% সুদ ধার্য করতে হবে, লিখেছো 10%। তাহলে আসলো কত এখানে? তাহলে এখানে আসলো তোমার এই যে 20,000 টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা 10% হচ্ছে 20,000 টাকা। পরবর্তীতে আছে ফারুক। ফারুকের প্রারম্ভিক মূলধন সুপ্রিয় শিক্ষার্থীরা কত ছিল? ছিল 1.5 লক্ষ টাকা। এই যে 1.5 লক্ষ টাকার উপরে হচ্ছে সম্পূর্ণ বছরের অর্থাৎ 1 বছরের সুদ প্লাস পরবর্তীতে আরো বলা ছিল না, এই যে প্রতিষ্ঠানের মাঝামাঝি সময়ে, এই যে প্রতিষ্ঠানের মাঝামাঝি সময়ে 25,000 টাকা কি অতিরিক্ত মূলধন সরবরাহ করেছিল। তাহলে এই যে 25,000 টাকা ইনটু হচ্ছে 10%, কিন্তু এটা ছিল মাঝামাঝি সময়, এই জন্য হচ্ছে হাফ বছরের, ঠিক আছে। তাহলে এই যে 1.5 লক্ষ টাকা 10% হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা প্লাস এই যে 25,000 10% হচ্ছে 2,500 টাকা। 2,500 কে তুমি যদি হাফ করো তাহলে তোমার কত দাঁড়াচ্ছে? থাকতেছে 1,250 টাকা। তাহলে এখানে 15,000 আর 1,250 টাকা কত হলো? 16,250 টাকা, ঠিক আছে। এই যে আমাদের ফরিদের মূলধনের সুদ কত দাঁড়ালো? 20,000 টাকা। আর ফারুকের মূলধনের সুদ কত দাঁড়ালো? 16,250 টাকা। এখন এখানে দেখো আমরা এখানে লিখেছি এই যে মূলধনের সুদ ফরিদের লিখেছি 20,000 টাকা আর ফারুকের লিখেছি 16,250 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুইটা ফারুক এবং ফরিদ দুইজনের মূলধনের সুদ কত দাঁড়ালো? 36,250 টাকা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমাদের কি আছে? পরবর্তীতে আমাদের আছে হচ্ছে বেতন। তাহলে আমি এখানে টাইটেল দিয়েছি অংশীদারদের চলতি হিসাব। এখন কেন আমি একজনের টাইটেল দিই নাই? কারণ এখানে তারা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল চুক্তি অনুযায়ী ফরিদ মাসে 1,500 টাকা ও ফারুক 1,000 টাকা করে বেতন পাবে প্রত্যেক মাসে। দুইজন অংশীদারই বেতন পাবে, এই জন্য দুইজন অংশীদারের জন্য লিখতে হয় কি? অংশীদারদের চলতি হিসাব। টাইটেল লিখলাম বেতন। এই যে ফরিদ কত টাকা করে মাসে পাবে? 1,500 টাকা। এই যে 1,500 টাকা ইনটু হচ্ছে 12, তাহলে 1,500 ইনটু 12 হলো 18,000 টাকা। আর ফারুকের টাকা কত দাঁড়ালো? ফারুকের বেতন দাঁড়ালো 1,000 টাকা করে ইনটু হচ্ছে 12, তাহলে 12,000 টাকা। 18,000 টাকা আর 12,000 টাকা টোটাল হলো কত? 30,000 টাকা। পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বলা ছিল ফারুক নিট লাভের উপর 5% কমিশন পাবে। নিট লাভ হতে বেতন, এই যে নিট লাভ হতে কি বাদ দিতে হবে? বেতন ও মূলধনের সুদ চার্জ করার পরে, চার্জ মানে হচ্ছে বাদ দেওয়ার পরে, এবং কমিশন ধার্য করার পূর্বে কমিশনটা ধার্য করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে তোমার নিট লাভটা কত দেওয়া ছিল? 1,96,000 টাকা। কত দেওয়া ছিল? 1,96,000 টাকা থেকে তোমার বেতন এবং মূলধনের সুদ বাদ দেওয়ার পরে তোমার 5% কমিশন দিতে হবে। তারা বলে দিয়েছে নিট লাভ হতে বেতন ও মূলধনের সুদ চার্জ করার পরে এবং কমিশন চার্জ করার পূর্বে এই কমিশনটা ধার্য করতে হবে। অর্থাৎ নিট লাভ থেকে তোমার বেতন বাদ দিতে হবে এবং মূলধনের সুদটা বাদ দিতে হবে। দিলে যে টাকাটা থাকবে তার উপরে 5% কমিশন দিতে হবে। চলো আমরা এটা একটু দেখে আসি। তাহলে এই যে আমি লিখলাম, যেহেতু এখানে শুধু বলা আছে ফারুককে, যে ফারুক নিট লাভের উপর কমিশন পাবে। একজন অংশীদার যদি কোনো ধরনের সুবিধা পায় তাহলে তুমি অংশীদার গণের লিখতে পারবে না, যার একজন পেলে শুধু তার নাম লিখতে হবে। এখন আমি লিখলাম এই যে ফারুকের চলতি হিসাব, টাইটেলটা দিয়ে লিখলাম হচ্ছে কমিশন 6,488 টাকা। এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো চলো আমরা দেখাচ্ছি। আমাদের তারা কি বলে দিয়েছিল? তারা বলে দিয়েছিল ফারুক নিট লাভের উপর 5% কমিশন পাবে নিট লাভ থেকে বেতন এবং মূলধনের সুদ বাদ দেওয়ার পরে। তাহলে নিট লাভ কত? 1,96,000 টাকা। এই যে 1,96,000 টাকা। এই টাকা থেকে তুমি কি বাদ দেওয়ার কথা বলেছে? এই যে বেতন। তাহলে একটু খেয়াল করো, এই যে প্রতিষ্ঠানের অংশীদারগণের বেতন কত ছিল? এই যে 18,000 টাকা আর 12,000 টাকা, টোটাল কত? এই যে 30,000 টাকা। তাহলে এই যে তুমি 1,96,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দাও। তারপরে কি বলেছিল? তার পরবর্তীতে বলেছিল এই যে মূলধনের সুদও বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে মূলধনের সুদ আমাদের কত ছিল? 36,250 টাকা। এই যে 36,250
50 টাকা, ঠিক আছে। তারপরে যে টাকাটা আসবে তার উপরে তুমি সুদ ধার্য করতে হবে। এখন তোমার কত আসতেছে একটু দেখো, 1,96,500 টাকা মাইনাস হচ্ছে 30,000 টাকা মাইনাস হচ্ছে 36,250 টাকা। এখন আসতেছে তোমার 1,29,750 টাকা ইন্টু হচ্ছে তোমার কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে তোমার 5% কমিশন দিতে হবে। এখন 1,29,750 টাকাকে তুমি 5% করো, তাহলে তোমার আসতেছে এই যে 6,487.5 টাকা, ঠিক আছে। যেহেতু এখানে দশমিক আর 4 এর পরে আছে, তাহলে তুমি একবার বাড়িয়ে দিতে পারো, তাহলে 6,488 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তারা বলে দিয়েছিল তোমাকে ফারুক নেট লাভের উপর 5% কমিশন পাবে নেট লাভ হতে বেতন ও মূলধনের সুদ চার্জ করার পরে, অর্থাৎ এই যে নেট লাভটা আছে, ঠিক আছে, নেট লাভটা নিচে দেওয়া আছে দেখো 1,96,500 টাকা। এই টাকা থেকে তোমার কি বাদ দিতে হবে, বেতন এবং মূলধনের সুদ বাদ দেওয়ার পরে এবং কমিশনটা ধার্য করার পূর্বে যে টাকাটা থাকে, অর্থাৎ নেট লাভ থেকে তুমি বেতন এবং মূলধনের সুদ বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তার উপরে 5% কমিশন দিতে হবে। এই যে প্রথম আমি 1,96,500 টাকা থেকে আমি বেতন বাদ দিয়েছি দুইজনের 30,000 টাকা আর দুইজনের মূলধনের সুদ 36,250 টাকা বাদ দিয়েছি, আসলো হচ্ছে 1,29,750 টাকা, তার উপরে 5% করলাম, আসলো 6,488 টাকা, 6,488 টাকা। তাহলে আমি এখানে দেখো লিখেছি ফারুকের চলতি হিসাব কমিশন 6,488 টাকা, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে মুনাফাটার অংশ তোমার বন্টন করে দিতে হবে। এই মুনাফাটা বের করতে গেলে তোমার আয়গুলো জানতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় থেকে তোমার ব্যয়গুলো বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই তোমার কি আয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি তো ডেবিট দিকে কাজ করো নাই, এখন ডেবিট দিকে কাজ করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, এখানে আমি কি লিখেছি, লাভ লোকসান হিসাব। কেন আমি এখানে অংশীদারদের চলতি হিসাব লিখে নাই, কারণ তোমরা যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তারা তোমরা সবাই অবগত আছো যে নেট লাভ এবং ঋণের সুদ, নেট লাভ এবং ঋণের সুদ এই দুইটা আইটেম অংশীদারদের চলতি হিসাবের মধ্যে যায় না। এজন্য ঋণের সুদের ক্ষেত্রে এবং নেট লাভের ক্ষেত্রে টাইটেল দিতে হয় ভিন্ন, ঠিক আছে। এই যে আমি এখানে টাইটেল দিয়েছি লাভ লোকসান আবন্টন হিসাব। কেন দিয়েছি, কারণ নেট লাভটা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে স্থানান্তরিত হবে না, এই জন্য লাভ লোকসান আবন্টন হিসাব। যেহেতু নেট লাভ প্রতিষ্ঠানের জন্য একটি আয়, এজন্য নেট লাভ আমি লিখেছি 1,96,500 টাকা। প্রশ্নের সর্বশেষ দেখো দেওয়া ছিল এই যে 31শে ডিসেম্বর 2023 সালে ব্যবসায়ের নেট মুনাফা ছিল কত, 1,96,500 টাকা। তাহলে এখানে লিখেছি নেট মুনাফা কত, 1,96,500 টাকা। পরবর্তীতে আর কি আসে, উত্তোলনের সুদ, কিন্তু এই অঙ্কের মধ্যে কোন জায়গার মধ্যে উত্তোলনের সুদের কথা উল্লেখ নেই, এজন্য উত্তোলনের সুদ আসবে না। তার পরবর্তীতে আসে পূর্ণ উত্তোলন, কিন্তু এই অঙ্কের মধ্যে কোন জায়গার মধ্যে পূর্ণ উত্তোলন নেই, এজন্য এটাও আসবে না। তার পরবর্তীতে প্রতিষ্ঠানিক ক্ষতির অংশ দেখাতে হয়, কিন্তু প্রতিষ্ঠানে তো আমাদের ক্ষতি হয় নাই, কারণ দেখো আমাদের ক্রেডিট দিকে আমার আয় হয়েছে 1,96,500 টাকা, কিন্তু ব্যয়গুলো তার থেকে কম, এর মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে আয় হয়েছে। এখন তুমি কিভাবে আয়টা বের করবা, 1,96,500 টাকা থেকে তুমি ব্যয়গুলো বাদ দিবা, অর্থাৎ 36,250 টাকা, 30,000, 6,488 টাকা বাদ দিলে তোমার মোট মুনাফাটা চলে আসবে, তোমার প্রতিষ্ঠানে আয়ের অংশটা চলে আসবে। তাহলে এখন কাজ করো, আমি লিখেছি দেখো উভয় দিকে লিখেছি 1,96,500 টাকা, 1,96,500 টাকা। এখন তুমি কি করবা, এই যে 1,96,500 টাকা থেকে তুমি এই ব্যয়গুলো বাদ দিবা। তাহলে তুমি লিখতে পারো 1,96,500 টাকা মাইনাস হচ্ছে এই যে 36,250 টাকা মাইনাস হচ্ছে 30,000 মাইনাস হচ্ছে 6,488। তাহলে তোমার আসতেছে 1,23,262 টাকা, 1,23,262 টাকা, 1,262 টাকা। এটা হচ্ছে তোমার মুনাফা, ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা। এখন এই মুনাফাটা তোমার অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের মধ্যে একটু তাকিয়ে দেখো, এই প্রশ্নের মধ্যে কোন জায়গার মধ্যে মুনাফার অংশ কিভাবে বন্টন করতে হবে বলা নাই, এই জন্য এটা সমানভাবে বন্টন করে দিতে হবে। যদি কোনো অঙ্কের মধ্যে অংশীদারদের বন্টনের পরিমাণ বলা না থাকে তাহলে সমানভাবে বন্টন করে দিতে হবে। তাহলে 1,23,262 কে তুমি 2 দ্বারা ভাগ করবা, যেহেতু অংশীদার ছিল 2 জন, 2 জনের মধ্যে সমানভাবে বন্টন করে দিবা। তাহলে আসতেছে 61,631 টাকা। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে মুনাফার অংশ আমি টাইটেল দিয়েছি, এই যে অংশীদারদের চলতি হিসাব দিয়ে মুনাফার অংশ লিখেছি। এখন এই যে ফরিদ এবং ফারুক উভয়জনের সমান মুনাফার অংশ পাবে, যেহেতু বলা নাই তাহলে তুমি এখানে লিখতে পারো 61,631
61,631 টাকা। আবার ফারুকও কত পাবে? 61,631 টাকা। এখন তুমি দুই জনের মুনাফার অংশ যদি যোগ করো তাহলে আবার হয়ে যাবে 1,23,262 টাকা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি যদি ডেবিট দিক এবং ক্রেডিট দিক সবগুলো যোগ করো তাহলে তোমার ফলাফল আসতেছে 1,96,000 টাকা, আর এদিকেও আসতেছে 1,96,000 টাকা। এখন উভয় দিকে তোমার ফলাফলটি মিলে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আসো পরবর্তীতে আমাদের কি বলেছিল, পরবর্তীতে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। চলো আমরা অংশীদারদের চলতি হিসাবটি প্রস্তুত করে দেখে আসি। ঘ, অংশীদারদের চলতি হিসাব ডেবিট ক্রেডিট, তারিখ বিবরণ ফরিদ ফারুক, তারিখ বিবরণ ফরিদ ফারুক। সুপ্রিয় শিক্ষার্থীরা, অংশীদারদের চলতি হিসাব করতে গেলে সর্বপ্রথম আমাদের ব্যালেন্স গুলো লিখতে হয়। অর্থাৎ অংশীদার চলতি হিসাব লিখতে গেলে আমাদের দেখতে হয় প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে কিনা। যদি থাকে এটা যে দিকের ব্যালেন্স দেওয়া থাকবে সেদিকে বসাতে হবে। কিন্তু এই প্রশ্নের মধ্যে আমরা দেখলাম কোনো জায়গার মধ্যে আমাদের কি নাই, কোনো জায়গার মধ্যে আমাদের অংশীদারদের চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া নাই, এর মানে এটা আসবে না। তার পরবর্তীতে আমরা জানি ডেবিট দিকে আমাদের একটা কাজ করতে হয়, এটা হচ্ছে উত্তোলন। প্রতিষ্ঠানের মধ্যে নগদ উত্তোলন গুলো আমাদের ডেবিট দিকে লিখতে হয়। অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের অবশ্যই ডেবিট দিকে উত্তোলনের পরিমাণটা, নগদ উত্তোলনের পরিমাণটা লিখতে হয়। দেখো এখানে বলা আছে সারা বছরে তাদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 15,000 টাকা, 18,000 টাকা। এই যেহেতু 15,000 টাকা আগে, এর মানে ফরিদের হচ্ছে 15,000 টাকা উত্তোলন করেছিল আর ফারুক উত্তোলন করেছিল 18,000 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে ডিসেম্বরের 2023 ডিসেম্বরের 31 আমরা ডেবিট দিকে লিখলাম উত্তোলন হিসাব 15,000 টাকা, 18,000 টাকা, এটা প্রশ্নের মধ্যে বলা ছিল। পরবর্তীতে আসো আমাদের ক্রেডিট দিকে। যেহেতু ক্রেডিট দিকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ব্যালেন্স গুলো বসানোর পর আমাদের কাজ করতে হচ্ছে খ নাম্বারে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে যে যে আইটেম গুলো ডেবিট ছিল অংশীদারদের চলতি হিসাবের মধ্যে এগুলো ক্রেডিটে বসবে, আর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে যেগুলো ক্রেডিটে ছিল এগুলো আমাদের কি ডেবিটে বসবে। আশা করি এটা তোমরা জানো সবাই। দেখো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আমাদের ডেবিট দিকের আইটেম গুলো কি ছিল? ডেবিট দিকের আইটেমের মধ্যে ছিল মূলধনের সুদ, তারপরে ছিল বেতন, তারপরে ছিল কমিশন, তারপরে ছিল মুনাফার অংশ। এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিক, এটা আমাদের কি হবে? এটা আমাদের অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, এই যে আমাদের ক্রেডিট দিকে আমরা বসালাম। ঠিক আছে, ক্রেডিট দিকে আমরা বসালাম, টাইটেল দিলাম হচ্ছে, যেহেতু আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনতেছি এজন্য আমরা এখানে টাইটেল দিলাম, লাভ লোকসান আবন্টন হিসাব। ফার্স্ট অফ অল আমাদের কি ছিল? এই যে মূলধনের সুদ ছিল। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের কি ছিল? এই যে মূলধনের সুদ ছিল। ফরিদের মূলধনের সুদ কত ছিল? 20,000 টাকা, আর ফারুকের মূলধনের সুদ ছিল 16,250 টাকা। এই যে আমরা এখানে লিখলাম মূলধনের সুদ, ফরিদের গড়ে 20,000 টাকা আর ফারুকের গড়ে 16,250 টাকা। পরবর্তীতে ছিল বেতন, ফারুকের ছিল 18,000 টাকা, ফরিদের ছিল 18,000 টাকা, ফারুকের ছিল 12,000 টাকা। এই যে আমরা এখানে লিখলাম বেতন 18,000 টাকা, 12,000 টাকা। তারপরে ছিল কমিশন, কমিশন ছিল শুধু ফারুকের। ঠিক আছে, কমিশন 6,488 টাকা। এই জন্য এই যে কমিশন দেখো শুধু ফারুকের গড়ে বসিয়েছে কত? 6,488 টাকা। তার পরবর্তী ছিল মুনাফার অংশ। মুনাফার অংশ দুইটাই সমান ছিল 61,631 টাকা। এই যে মুনাফার অংশ দুইটাই লিখেছি 61,631 টাকা, 61,631 টাকা। ঠিক আছে, পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের পরবর্তীতে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে আসবা। ক্রেডিট দিকের আইটেম গুলো অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে বসবে, কিন্তু নেট লাভ আমাদের শুধু একটা আইটেম ছিল, কিন্তু নেট লাভ অংশীদারদের চলতি হিসাবের মধ্যে স্থানান্তরিত হয় না, এই জন্য এটা যাবে না। ঠিক আছে, নেট লাভ অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে স্থানান্তরিত হয় না, এই জন্য যাবে না। আর কোনো আইটেম নেই, এর মানে এখানে নীল থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো, আমরা জানি আমাদের সর্বদা এই প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করলে আমাদের ক্রেডিট দিক বড় হয়। ঠিক আছে, ক্রেডিট দিক বড় হয়। আমরা 20,000, 18,000 আর 61,631 টাকা যোগ করলাম, আমাদের ফরিদের যোগফল আসলো 99,631 টাকা, আর ফারুকের গুলো যোগ করলাম আসলো 96,369 টাকা। আমরা এই ডেবিট দিকে উভয় সাইডে আমরা যোগফলটি নামিয়ে নিলাম, 99,631 টাকা, 96,369 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কাজ কি? এই যে আমাদের ক্রেডিট যে ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স গুলো যেহেতু বড় আমরা লিখলাম, তাহলে 99,631 টাকা থেকে তুমি 15,000 টাকা বাদ দিবা। 99,000, কারণ তোমার তো এই যে ফরিদের শুধু ব্যালেন্স কত ছিল? 15,000 টাকা। এই যে ফরিদের ডিবেট ব্যালেন্স কত ছিল? 15,000 টাকা, কিন্তু
ফরিদের ক্রেডিট ব্যালেন্স ছিল 96,631 টাকা, তাহলে ক্রেডিট ব্যালেন্স বড়। এখন ক্রেডিট ব্যালেন্স থেকে তুমি ডেবিট ব্যালেন্স 15,000 টাকা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 99,631 টাকা, এই যে 99,631 টাকা, এটা থেকে তুমি কি বাদ দিবা, এই যে ফরিদের ডেবিট ব্যালেন্সটা বাদ দিবা 15,000 টাকা। তাহলে তোমার আসতেছে হচ্ছে 84,631 টাকা। এই যে 84,631 টাকা, এটা হচ্ছে তোমার ব্যালেন্স সিডি ডিসেম্বরের 31। তুমি মিলানোর জন্য এখানে কি করলা, ব্যালেন্স সিডি 84,631 টাকা। পরবর্তীতে আবার দেখো ক্রেডিট ব্যালেন্স ফারুকেরটা বড় ছিল 96,369 টাকা, আমি লিখলাম 96,369 টাকা, কিন্তু ডেবিটের ফারুকের ব্যালেন্স ছিল 18,000 টাকা। এখন তুমি কি করবা, এই যে 96,369 টাকা, 96,369 টাকা থেকে তুমি ফারুকের ডেবিট ব্যালেন্স 18,000 টাকা বাদ দিবা। তাহলে যে পার্থক্যটা হয় এটা হচ্ছে 78,369 টাকা, 78,369 টাকা, ঠিক আছে। এখন 15,000 টাকা আর হচ্ছে 84,631 টাকা যোগ করো, তোমার ফলাফল আসবে 99,631 টাকা। 18,000 আর হচ্ছে তোমার 78,369 টাকা যোগ করো, তোমার ফলাফল আসবে 96,369 টাকা। তোমার এখন যোগফলটা মিললো। এই যে ব্যালেন্স সিডি করেছো, আমরা জানি এটা পরবর্তী মাসে কনভার্ট করে ব্যালেন্স বিডি করতে হয়, যেহেতু এটা ডিসেম্বরের 31, এই জন্য এটা 2024 সাল চলে গেল এবং জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। এখন ব্যালেন্স বিডি ফরিদের জন্য তুমি কত ইউজ করেছিলা, 84,631 টাকা। আর হচ্ছে আমাদের ফারুকের জন্য কত তুমি ব্যালেন্স সিডি করেছিলা, এই যে 78,369 টাকা। এই যে ব্যালেন্স বিডি ফরিদের জন্য ছিল 84,631 টাকা, আর হচ্ছে ফারুকের জন্য ছিল 78,369 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।